হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি টু মাই সোয়ারে এপিসোড 13কে বাংলা অনুবাদ করতে চলেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয়, আমাদের দেখানো হয় যে সুল্যাং তার প্রোডাক্টের ব্যাপারে, ফর্মুলার ব্যাপারে সবার সঙ্গে মিটিং করছিল আর সবার ওপিনিয়ন জিজ্ঞাসা করেছিল যে কীভাবে তারা কাজ করবে। আর তারা সে সবাইকে বলছিল যে আমাদেরকে তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট করতে হবে। তারপরে দেখানো হয় যে সেই প্রজেক্টটার ব্যাপারে তারা প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে থাকে। আর প্রজেক্টটাকে নিয়ে ল্যাবের মধ্যে সে নতুন নতুন কারিগরকে দিয়ে কাজ করিয়ে নেয়, যেভাবে তারা সাকসেসও হয়ে যায়, যেটার জন্য সে সবাইকে থ্যাংক ইউ জানায় আর তাদের এফেক্টের জন্য। তারপরে সে তার প্রফেসরকে ফোন করে আর বলে যে আমরা ইন্টারনাল টেস্টটা পাস করে গেছি, আমার মনে হয় আমরা তাড়াতাড়ি এই জিনিসটাকে সাবমিশন করতে পারি। আমি জানি যে আরেকটা সময় লাগলো, বাট এটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে সে ফোন রেখে দেয়। আর প্রফেসর কী করে, মিস্টার সাউফানকে ফোন করে আর বলে যে আপনি তাড়াতাড়ি ফাইনাল পেমেন্টটা প্রিপেয়ার করুন, কারণ সুল্যাং আমাকে এক্ষুনি ফোন করেছিল আর বললো যে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটা শুনে সাফান বলে যে কতদিন হলো এটা হয়েছে? যেটা শুনে প্রফেসর বলে যে বেশি দিন নেই, কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়েছে। আর আপনি যেভাবে বলেছিলেন ও একদম নিজের পুরনো সেলফের মধ্যে ফিরে এসেছে। ও যখন আরডি ডিপার্টমেন্টে গেছে আমি সত্যি ইমপ্রেস হয়ে গেছি যে ও কীভাবে সলিউশন তাড়াতাড়ি করে নিল। আপনার সাপোর্ট ছাড়া এসব হতোই না। আপনি যেভাবে ওকে দেখতে চেয়েছিলেন ও এখন সেইভাবে সাইন করছে, যেরকম ও পুরোনো বেলায় সাইন করতো। যেটা শুনে শাওফান বলে যে তো এখন ও কোথায় আছে, ও কোথায় যাবে বলেছে, তোমাকে কিছু বললো এই ব্যাপারে? যেটা শুনে প্রফেসর বলেছে হ্যাঁ, ও আমাকে বললো যে সব কিছু কমপ্লিট করে ও একবার ঘর যাবে। সাউফেন ভাবে যে কোন ঘর? তারপরে আমাদের সুল্যাংয়ের কোম্পানিতে দেখানো হয় যেখানে সবাই বলে যে ফাইনালি এই সব কিছু কমপ্লিট হলো। আমার তো জাস্ট ভয় লাগছিলো যে কবে কমপ্লিট হবে। তার একজন কলিগস বলতেছিল যে তুমি জানো আমি কতটা হ্যাপি আজকে এই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার জন্য। বিশ্বাস করো আমার কতদিন ধরে প্ল্যান ছিল বাড়ি যাওয়ার। আমার তো ফ্যামিলি বলছিল যে তোমাকে কতদিন দেখিনি, আমরা তো হয়তো তোমাকে চিনতেও পারবো না। আমি আমার ফ্যামিলিকে প্রমিস করেছিলাম অ্যামিউজমেন্ট পার্ক ঘুরতে যাবো, বাট এখন ফাইনালি সেই চান্সটা এলো, তো আমি এখন যাচ্ছি। তো সে তার সবাইকে টাটা বলে ওখান থেকে চলে যায়। সুল্যাংও তাকে টাটা বলে। তারপরে সুল্যাংকে দেখানো হয় যে একটা মেয়ে তাকে বলতে থাকে যে সুল্যাং, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আর আমি জানতে চাই যে তুমি এতদিন বিজি ছিলে, তো তোমার কী প্ল্যান, তুমি এবার কী করবে ঘরে যে? যেটা শুনে সুল্যাং কিছুটা ভাবে। তারপরে মেয়েটা বলে যে কী ব্যাপার, তুমি কী ভাবছো? সুল্যাং বলে যে কিছুই না, আমি কিছুই ভাবছি না। আসলে আমি জাস্ট কিছুই করবো না, আমি জাস্ট ঘরে যেয়ে ঘুমাবো, এর বেশি আর কী করবো? তো এটা শুনে সেই মেয়েগুলো বলে যে ও সিরিয়াসলি তুমি জাস্ট ঘুমাবে? সুল্যাং বলে যে হ্যাঁ, আমি আর কী করবো? যেটা শুনে তার কলিগসরা বলতে থাকে যে তুমি জানো ফাইনালি আমাদের কাজ শেষ হয়েছে আর আমরা সবাই ডিপার্টমেন্টে প্ল্যান করেছি যে একসঙ্গে ডিনার করব। যখন এই টাস্কটা কমপ্লিট হয়েছে তখন আমরা সবাই খুব খুশি। আমরা তো বুঝতেও পারছি না যে আমি খুশিটা কীভাবে এক্সপ্লেন করব। তো তুমি আমার দিকে চান্স দিচ্ছ না কেন? জাস্ট ফিনিশ করেছো, তুমিও তো প্রচুর হার্ডওয়ার্ক করেছো, তুমি জাস্ট আমাদের একটা আইডল ছিলে। এটা শুনে সুরাং বলে যে আরে এরকম কিছুই না, তোমরা সবাই ক্যাপেবল জানো। সেই মেয়েটা বলে যে তুমি একজন হ্যান্ডসাম ক্যাপেবল মানুষ। এটা শুনে সুরাং বলে যে তুমি ফ্লার্টিং করা বন্ধ করো, ঠিক আছে? তো সেই মেয়েটা বলে যে ঠিক আছে, তোমাকে আর বদার করবো না, আমরা এবার এখান থেকে যাচ্ছি। তো সুরাং বলে যে ঠিক আছে, টাটা, বাই বাই। তারপরে সুরাং বাইরে আসে। ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে যে কোথায় যাবে তুমি? সুরাং এক ধ্যানে থাকে, যেটার জন্য ড্রাইভার তাকে বলেছে ঠিক আছে তুমি তোমার টাইম নাও, পরে জানিও। বাট সে বলে যে না, আমি গার্ডেন ডিস্ট্রিক্টে যেতে চাই। তারপরে সে বাই টিয়ানকে ফোন করে যে তুমি কি ফ্রি আছো, মেসেজ করে আমি তোমার ঘরের পাশ দিয়েই যাচ্ছি, তো আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তোমাকে আর কোনো দিনও বদার করবো না, বাট আমি তোমার সঙ্গে জাস্ট দেখা করে একটু লাঞ্চের মতন করতে চাই আর কি। তারপরে দেখা যাচ্ছে সে বাইতিয়ানের ঘরের সামনে চলে আসে, কিন্তু সেখানে আসার পরে সে একটা জিনিস ভাবে, যখন সে বাইতিয়ানকে বলেছিল যে থ্যাংক ইউ হেল্প করার জন্য আমাকে এই টাইম, বাট তোমার যদি কিছু হেল্প লাগে তুমি আমাকে বলতে পারো বাইতিয়ান, আমি তোমাকে নতুন কাজেও ইন্ট্রোডিউস করাতে পারি। কিন্তু বাইতিয়ান বলে যে না, সেটার কোনো দরকার নেই, কারণ আমার মনে হয় আমি অন্য কোনো কাজ করতে পারবো না। আমি এই লাইনে অনেক দিন ধরে কাজ করেছি, সেই জন্য আমি এই লাইনে সব কিছু থেকে অভ্যস্ত। তো আমার মনে হয় না আমি অন্য কোনো কাজ করতে পারবো। আর আমার যদি সত্যিই পয়সা বানানো হয় আমি এখান থেকেই পয়সা বানাতে পারবো। আর একদিন ঘর কিনবো আর শান্তিভাবে নিজের জীবন কাটাবো গাড়ি কিনে। তো তুমি চিন্তা করো না, পয়সা জিনিসটা সত্যি খুবই ডিপেন্ড করে মানুষের ভাগ্য বদলাতে। আমি কখনো ভাবিনি যে পয়সা মানুষের এতটা শক্তি হয়ে যাবে। তো সেই জন্য আমি আমার ভাগ্য চেঞ্জ করতে চাই, নিজের কন্ট্রোলে আনতে চাই। তারপরে দেখানো হয় যে সুল্যাং বাইতেনকে যখন মেসেজ করছিল তার কোনো রেসপন্স আসছিল না। তখন সে সেখান থেকে ফিরে যেতে চায়। একটা মেয়ে বলে যে হেই, তুমি বাইতিয়াংয়ের ফ্রেন্ড হো তাই না? তো সুল্যাং বলে যে হ্যাঁ, ও কি ঘরে নেই? তো সেই মেয়েটা বলে যে আমি কী করে জানবো? আমি তো তোমাকে এক্ষুনি জিজ্ঞাসা করবো ভাবছিলাম যে তুমি কি বাইতিয়ানের সঙ্গে কন্ট্যাক্টে আছো? তোমার সঙ্গে কি ওর কথা হয়েছে? যেটা শুনে সুনাম বলে যে কেন, কী হয়েছে বাইতিয়াংয়ের? তো মেয়েটা বলেছে আমি জানি না কী হয়েছে। এই কিছুদিন আগেই তো ও ক্লাবের মধ্যে কাজ করছিল। তারপরে হঠাৎ করে একদিন ওর কাছে একটা ফোন আসে। যেই ফোনটা আসার পরে ও না প্রচুর ট্রেন্স হয়ে গেল।
তারপরে ওকে দেখে মনে হচ্ছিলো যেন ও চিন্তার মধ্যে পড়ে গেছে, তো সেই জন্য ও তাড়াহুড়ো করে ঘর চলে আসে। তারপরে আমরা ওর সঙ্গে কন্ট্যাক্ট লুজ করে ফেলি, আমি তো খুঁজেই পাচ্ছি না, ও তো সব কিছুই এখানে আছে, মানে ও পুরো গায়েব কী করে হয়ে গেল হাওয়ার মধ্যে। ওর জামা কাপড়, ওর স্যুটকেস সব কিছু এখানে আছে, ও কিছুই নিয়ে যায়নি। সেই জন্য আমি ওর সব ফ্রেন্ডের দিকে জিজ্ঞাসা করছি যদি কেউ ওর ব্যাপারে জানে, কারণ ভাইতিয়াংয়ের বেশি কেউ তো ফ্রেন্ড নেই। সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে আমি কাকেই ফোন করব, তোমার সঙ্গে ওর কথা হতো তো সেই জন্য। তো এটা শুনে সে বলে যে রিসেন্টলি ওর সঙ্গে কি কিছু হয়েছিল আনইউজুয়াল, যেটা শুনে সে মেয়েটা বলে যে না আমি অতটা তো জানি না, বাট আমি ভেবে দেখছি কী হয়েছিল নাকি। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা জিনিস হয়েছিল যেটা শুনে সে বলে যে কী হয়েছিল, যে ওর গায়েব হওয়ার আগে একটা লোক আসছিলো আমাদের ক্লাবে, সে গোটা রুমটা বুক করে নিয়েছিল, আর ও স্পেশালি ওর জন্যই রিকোয়েস্ট করেছিল সেই লোকটা। আমি জানি না, বাট ওই লোকটা কিছুক্ষণ থাকে তারপর ওখান থেকে চলে যায়। আর তারপরে সেই লোকটা প্রচুর এক্সপেন্সিভ ড্রিঙ্কও অর্ডার করছিল, আর কিন্তু ওই লোকটা ড্রিঙ্কের টাচও করেনি, এক ফোঁটাও নয়। তো এটা শুনে সুল্যাং বলে যে কীরকম কাইন্ড অফ গাই সে ছেলেটা, যেটা শুনে মেয়েটা বলে যে টল হ্যান্ডসাম, মানে সে প্রচুরই ভালো, আর ওর মধ্যে প্রচুর ভালো ম্যানার্সও আছে জানো। তো এটা শুনে আর সুলাইম বলেছে, "আর কিছু তুমি কি বলতে পারবে ওর ব্যাপারে?" যেটা শুনে সে মেয়েটা বলেছে, "না, বেশি কিছু তো আমার মনে নেই। বাট হ্যাঁ, ও যখন স্মোক করছিল না, ও ম্যাচিস দিয়ে ও স্মোকটাকে জ্বালাচ্ছিল। মানে বেশিরভাগ লোক তো লাইটার দিয়ে জ্বালায়, বাট ওই ম্যাচিস দিয়ে জ্বালাচ্ছিল। আর সেটা শুনেই সে বুঝে যায় যে এটা সাউফ্যানই হবে। তারপরে সে সাউফ্যানের ঘরে বসে থাকে। সাউফ্যান সেখানে আসে। সে সুলাইমকে দেখে এত খুশি হয়, সে ছুটে যায়, বলে যে সুল্যাং, কারণ সুল্যাংকে সে 3 মান্থের পর দেখতেছে। আর বলেছে তুমি ফাইনালি ফিরে এসেছো। তুমি জানো আমি কতদিন ধরে তোমার ফিরে আসার জন্য ওয়েট করতেছিলাম। আমি তোমাকে এতটা মিস করেছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সুল্যাং, তুমি জানো না আমি কীভাবে ম্যানেজ করেছি বেঁচে থাকা তোমাকে না দেখে। এই প্লেসটা তুমি যবে থেকে ভিজিট করছিলে না, তোমাকে ছাড়া আমার যেন ভালোই লাগছিল না। তুমি কী বলবে বলো? আমি তোমাকে একসঙ্গে মুভি দেখবো। তুমি জানো আমি নতুন থাই ডিশেস শিখেছি। তুমি যখন এখানে ফাইনালি চলে এসেছো, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। তুমি এখনও ডিনার করোনি, তাই না? তো আমি তোমার জন্য ডিনার বানিয়ে আনছি। তো আমরা দুজন একসঙ্গে খাবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না। আমি সব ডিশেসগুলো তোমার জন্যই বানাবো। আমি টাইম নিয়ে বানাবো। আমাকে ভাবতে দাও যে কী ডিশ বানালে তোমার ভালো লাগবে। বেশিটা সময় যাতে না লাগে। তারপরে সে বলে যে, "আমি কি সি ফুড বানাবো? তোমার যেটা পছন্দ তুমি বলো। তুমি ফার্স্টে যেয়ে রুমে যেয়ে রেস্ট করো। আমি তারপরে তোমার জন্য বানিয়ে আনছি, ঠিক আছে?" তো সে যেতেই যায়। বাট সুলাইম পিছন ধার থেকে বলে যে, "সাউফ্যান।" তো সাউফ্যান সেখানে আটকে যায়। সুলেং তাকে বলে যে, "আমি এখানে এসেছি তোমাকে কিছু জিনিস জিজ্ঞাসা করার জন্য। আমার প্রজেক্টটা ফিনিশ হয়ে গেছে। তুমি যেইটা আমাকে টাইম দিয়েছিলে। তো আমি প্ল্যান করছি যে আমি তোমাকে সেইটা সামনে থেকেই বলব। তুমি জানো নতুন কিছু প্ল্যান করছো নাকি তুমি আমাকে থ্রেট দেওয়ার জন্য?" যেটা শুনে শাওফান বলে যে, "তোমার মানেটা কি?" সুল্যাং বলে যে, "আমি বাইতিয়াংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, বাট ওর সঙ্গে আমার দেখা হয়নি। তুমি আমাকে বলো ও কোথায় আছে? আমি জানতে চাই। তুমি ওকে কিছু করেছো, তাই না?" শাওফান বলে যে, "মানেটা কি?" তো এটা শুনে সে বলে যে, "তোমার ভাই ওকে রিসিভ করেছিল পানিশমেন্ট দেওয়ার জন্য। সো তুমিও নিশ্চয়ই কিছু না কিছু তো ভেবেই রেখেছো।" তো শাওফান বলে যে, "তুমি কি বলতে চাইছোটা কি?" সাউল্যাং বলে যে, "বাইতিয়ান কোথায়?" সাউফ্যান বলে যে, "তুমি এখানে এসেছো জাস্ট আমাকে এই কোশ্চেনটা করতে?" সুল্যাং বলে যে, "হ্যাঁ, আমি এই ব্যাপারেই জিজ্ঞাসা করতে তোমার কাছে এসেছি। আর আমার দুজনের মধ্যে আর কীই বা আছে যা এটা নিয়ে আমরা দুজন কথা বলবো? তুমি কী চাও? আমি কোন ব্যাপারে তোমার সঙ্গে এখানে কথা বলতে আসি সাওফ্যান? কোথায় আছে বাইতিয়ান? তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো বলো?" সাওফ্যানের তো আবার সেন্স কাজ করে না। আর তখনই সুল্যাং বলতে থাকে, "তুমি জানো তোমার প্রতি আমার কতটা ডিসগাস্ট ফিল হয়? আমার তোমার জন্য কোনো ফিলিংস নেই। আমি তো বুঝতেই পারছি না যে এই 3 মান্থ তুমি বেঁচেই কী করেছিলে? তোমার জন্য আমি পুরো এতটা কষ্ট পেয়েছি যে আমি তোমাকে আমার লাইফে আর কখনো দেখতেই চাই না। তুমি আমার লাইফটাকে আর কতটা বেকার বানাবে? তুমি আমার লাইফ থেকে দূরে ছিলে। আমি ভালোই ছিলাম তোমাকে ছাড়া। তুমি জানো কতটা ওয়ান্ডারফুল ছিল আমার এই 3 মান্থ তোমাকে ছাড়া। তুমি কেন আমার লাইফে আবার আসলে? আমি তোমার সাথে আর্গুই করতে আসিনি আজকে। তুমি জাস্ট আমাকে বলো যে বাইতিয়ান কোথায় আছে? আমি জাস্ট এটাই শুনতে চাই। তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো আমাকে।" যেটা শুনে তো সাওফ্যান এত রেগে যায় আর বলে যে, "সে মরে গেছে। ওকে আমি মেরে দিয়েছি। বাইতিয়ানকে আমি মেরে দিয়েছি। তুমি বুঝতে পেরেছো সুল্যাং?" সুল্যাং বলে যে, "তুমি কি বলছো রাকি?" সাওফ্যান বলে যে, "ওকে আমি মেরে দিয়েছি। তুমি আমাকে ফোর্স করেছো ওকে মারতে সুল্যাং। তুমি আমাকে ফোর্স করেছো, ভেবে নাও তুমি।" সুল্যাং তো প্রচণ্ড রেগে যায় আর বলে যে, "তুমি কি বললেটা কি? সাওফ্যান ভেবে চিন্তে বলো।" সাওফ্যান বলে যে, "কী বলেছি আমি? তুমি শুনতে পাওনি? আমি আবার রিপিট করে দিচ্ছি তোমার জন্য। সুল্যাং, শুনে নাও আমার কথা। আমি বাইতেনকে মেরে দিয়েছি। তোমার প্রচণ্ড উইকনেস আছে সুল্যাং। তুমি জানো তোমার কতগুলো উইকনেস? বাইতিয়াং, হাং কুইংসমিন,
এমনকি তোমার ভাই যে প্রচণ্ড ট্রাভেল মেকার, তোমার এতগুলো উইকনেস নিয়ে তুমি কী করবে? তোমার এতগুলো উইক স্পটস, তো আমি যেখানেই হার্ট করবো তুমি সেখানেই আমার কাছে আসবে। তুমি জানো, তোমাকে থ্রেট দেওয়ার জন্য আমাকে অন্য কিছু রাখতেই হবে না। তোমার সঙ্গে ডিল করার জন্য এরাই যথেষ্ট। তোমাকে আমার সাইডে সারা জীবন রাখার জন্য আমি এদেরকেই সারা জীবনের মতন গায়েব করে দিতে পারি। আর এরাও যদি না কাজে আসে, তোমার মা যে হেভেনে আছে আমি তাকেও নিয়ে চলে আসবো। উনি আমাকে ব্লেস করছে তোমাকে যাতে আমি নিজের কাছে রাখতে পারি। যেটা শুনে প্রচণ্ড রেগে যায়, বলে যে সাফওয়ান তুমি কি বলছো কি? আমার মা রেস্ট নিচ্ছে হ্যাভেনে, তুমি ওনাকেও এখানের মধ্যে টানছো কেন? যেটা শুনে সাফওয়ান বলে যে বেশ করেছি। সুলেং বলে যে তুমি কি মানুষ? আমার তো মনে হয় না তুমি মানুষ বলে। সাফওয়ান বলে যে তোমার চোখে তো আমি মানুষ নয়, তাই না? আমি তো অলরেডি একটা ডেভিল হয়েই গেছি। তো সুলেং কী করে সাফওয়ানকে একটা থাপ্পড় মেরে দেয়। তারপরে সে বলে যে তুমি ডেভিল তাই না? ঠিক আছে, তুমি যদি ডেভিল হও তাহলে আমি তোমার সঙ্গে আর সফট হব না। তারপরে সুলেং কী করে বলে যে আমার কাছে প্রুফ আছে তোমার ক্রাইমের, যতগুলো তুমি ক্রাইম করেছো। আমি যদি এই টেক্সটটা পাঠিয়ে দিই তাহলে তোমার সব কিছু, যত যত তোমরা ক্রাইম করেছো সব কিছু অফিসিয়ালি আমি যা যা জিনিস সব কিছু পেয়েছি, তোমার ভাইয়েরা লিগ্যালভাবে মেথডভাবে করে তোমাদের যা যা কাজ করেছো, তোমরা যেভাবে ড্রাগস নিয়েছো, যেভাবে তোমাদের কোম্পানিকে বড় করেছো, যেভাবে তোমরা ক্রাইম করেছো, তোমার বাবা, এই সব কিছু এই ডকুমেন্টসের মধ্যে আছে। আর আমি যদি এটাকে প্রেস করি তুমি জানো কী হবে? তোমার বাবার যে ক্রিমিনাল এভিডেন্সগুলো সেগুলো সব কিছু পৌঁছে যাবে মিডিয়ার কাছে ডাইরেক্ট। তো তুমি কি চাও তোমরা যে ড্রাগস বিক্রি করো সেই সব ইনফরমেশান পৌঁছে যাক? তুমি কি ভেবেছো তোমার লাইফটা কতটা ক্রিটিক্যাল হবে? তুমি ভেবে দেখো। তুমি জানো তোমাদের এই যে ফেক এত মহানত্ব সব কিছু ভেঙে যাবে। যেটা শুনে সাফার করে যে তো কী হয়েছে? তো আমি কী করব? তুমি যা করতে চাও করতে পারো। তুমি যদি পাঠাতে চাও তো তুমি পাঠাতে পারো সুলেং, আমি তোমাকে হার্ট করব না। তুমি যদি আমার এন্টায়ার ফ্যামিলির ক্রিমিনাল রেকর্ড পাঠাতে চাও তুমি পাঠাতে পারো, পাঠিয়ে দাও এটা মিডিয়াকে। তো এটা শুনে সে বলে যে তুমি জানো না এটা কোথায় পৌঁছাবে, তোমার লাইফটা কী হবে? তুমি সত্যিই চাও আমি এটা করি? যেটা শুনে শাওফান বলে যে তুমি কি সত্যি এটা করতে পারবে আদেও সুলেং? সুলেং বলে যে তুমি ঠিকই বলেছো, আমি সত্যিই ভেবেছিলাম যে আমি করতে পারবো, বাট আমি করতে পারছি না। আমি কেন আমি সেটাও জানি না। আমি ভেবেছিলাম যে আমি তোমাকে টর্চার হতে দেখে খুশি পাবো। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো ভগবানের পাঠানো আমার কাছে একটা গিফট। আমার মতো লোনলি পার্সনের লোনলিনেস কাটানোর জন্য তুমি এসেছো। বাট তুমি জানো ভিতর থেকে আমার কোথাও না কোথাও মনে হলো যে আমার লাইফে সবচেয়ে বড় মজাক হয়ে তুমি রয়ে গেছো সাউফ্যান। তুমি জানো যে ক্যান্ডিটা আমি মিষ্টি ভেবে খেয়েছিলাম বাট সেইটা একটা পয়জেন হয়ে বেরালো। তুমি বুঝতে পারছো? তোমাকে আমি আমার ভগবানের গিফট হিসাবে ভেবেছিলাম, যেটা আমি স্বর্গ থেকে পেয়েছিলাম, বাট তুমি জাস্ট আমার লাইফের একটা পানিশমেন্ট হয়ে গেছো। তুমি জানো তুমি আমার লাইফটাকে পুরো হেল বানিয়ে দিয়েছো। তুমি আমার জন্য আর কিছুই ম্যাটার করো না। তোমার আশেপাশে, আমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি একদম হেল বানিয়ে রেখে দিয়েছো। তো সত্যি করে আমি বলছি, তুমি জানো আমি তোমাকে এখন কী করতে চাই? আমি এই ডকুমেন্টসগুলো সত্যিই মিডিয়াকে দিতে চাই যাতে ওরা তোমাকে পানিশড করে। তো এটা শুনে সাফের মারা যে আমি এই এভিডেন্সগুলো খুঁজে পেয়েছিলাম আমার ফ্যামিলির বিরুদ্ধে কাজ করার জন্য। বাট আমি কখনো ভাবিনি যে এটাই মানে তোমার কাজে লেগে যাবে, তুমি আমাকে থ্রেট দিবে। ওয়াও! সত্যি কর্মা ফিরে আসে, তাই না? আর দেখো এটা ফার্স্টে আমার উপরেই এলো। এখানে ফার্স্টে আমারই পা জড়িয়ে গেল, তাই না? বাট ডিরেক্টর আমি তোমাকে বলছি, তুমি তোমার হার্টকে এতটা সফট করো না। আমি তোমাকে বলছি, তুমি কি এইটা পাঠাতে পারবে? তুমি বললে না আমি তোমার জন্য একটা পয়জেন, তো আমি তোমাকে বলছি তো তুমি কি এই পয়জেনটাকে কাটাতে পারবে? তুমি এক্ষুনি বললে না আমি তোমার কাছে ভেবেছিলে ভগবানের গিফট আর পানিশমেন্ট হয়ে গেছি, তো সেই জন্য আমি তোমাকে বলছি এই পানিশমেন্ট তোমাকে সারা জীবন থাকবে আর আমি তোমাকে কখনো যেতে দেবো না। আমি তোমাকে কখনো ছাড়বো না সুল্যাং। তো সাউল্যাং বলে যে সাউফ্যান, সাউফ্যান প্লিজ তুমি এরকম করো না। প্লিজ আমাকে এতটা পুশ করো না যার জন্য আমি এইটা করতে বাধ্য হয়ে যাই। সাফান বলে যে আমি তো তোমাকে অনেক জীবন ধরে পুশ করে আসছি, বাট তাও কি তুমি জিততে পেরেছো? জিততে পারোনি। তুমি অ্যাকসেপ্ট করে নাও এটাই তোমার ভাগ্য। তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে স্বীকার করতেই হবে। তোমাকে লাইফ টাইম আমার হয়েই থাকতে হবে। তারপরে সে তাদের পাস্টের কথা ভাবে আর তারপরে সাফান কী করে সুল্যাংকে জোর করে কিস করে আর বলে যে তুমি নিজে থেকে এটা পাঠাতে পারছো না, তাই না? তো আমি তোমাকে হেল্প করছি। বলে সে তাকে কিস করতে থাকে আর কিস করতে করতে সেই ইমেলটাকে সে সেন্ট্রের বদনামে নিয়ে যায় আর সেটাকে টিপে দেয় আর বলে যে আজকের পর থেকে আমি কষ্ট পাবো ভগবান, আর সুল্যাং তুমি ফ্রি হয়ে যাবে। আর সেইটাকে সে সেন্ড করে দেয়। তারপরে আমাকে 3 বছর পরের দেখানো হয় যেখানে
দেখানো হয় যে নিউজের মধ্যে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেখানে অনেক ড্রাগসের কোম্পানি নিয়ে মানে যারা যারা বড় বড় কোম্পানি ছিল সাউথ সব কিছুতে ইনভেস্ট করা হয়েছে। আর সেখানে যা যা এভিডেন্স পেয়েছে সেই সবের ব্যাপার নিয়ে আর্টিকেল বেরিয়েছে যে নতুন করে আবার ইনভেস্টিগেট করা হবে, আর যে ক্রিমিনাল ছিল তাদেরকে ইনক্লুড করে তাদের শাস্তিও হবে। এমনকি সব কিছু ডিটেলস ডিসকভার করা হয়েছে, একটা এভিডেন্সও পাওয়া গেছে, আর যেটার জন্য সেই সব জানা গেছে। তখন শাওফানের কথা সে ভাবে, আর সুল্যাং গাড়িতে ছিল, যে ড্রাইভারকে এটা বন্ধ করতে পারে। তারপরে তার কাছে ফোন আসে, তার ফ্রেন্ডের ফোন করার বলে যে তুই কোথায় আছিস। তো সুল্যাং বলে যে আমি এক্ষুনি চলে আসবো, জাস্ট রাস্তায় ক্রস করছি, তোরা যা রেস্টুরেন্টে, আমি এক্ষুনি যাচ্ছি। তো তার ফ্রেন্ডরা বসে থাকে আর বলে যে অলরেডি 10টা বেজে গেছে, ও এখনও আসেনি। তারপরে সুল্যাং চলে আসে আর বলে যে তো সবাই এখানে চলে এসেছিস। তার ফ্রেন্ডরা বলে যে কী ব্যাপার, তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি, তুই এত দেরি করে কেন আসছিস হ্যাঁ। তো সুল্যাং বলে যে আরে জানিস না, এখানে রাস্তায় এত ট্রাফিক ছিল, আর তাছাড়াও আমি এক্সামের জন্য প্রিপেয়ার নিচ্ছিলাম, এখনও এক্সাম তো শেষ হয়নি তাই না। তুই জানিস আমাদের ওই পেপারটা নিয়ে কতটা গ্রেট রেজাল্ট বেরিয়েছে, আমি যদি না ফুল টাইম স্টাডি করি তো আমি সেই রেজাল্টটাকে ভালোভাবে দেখাবো কী করে, এই জবটাকে পুরোভাবে কাজ করাবো কী করে। যেটা শুনে তার ফ্রেন্ডরা বলতে থাকে যে তুই একবার তো এটাতে পাস করে গিয়েছিলিস, তারপরে তুই কেন এত বেকার বেকার চেষ্টা করছিস। তো ওকে একটা কথা বলছি, জানিস তোরা কিছু নিউজ শুনেছিস থাইল্যান্ডে কী হচ্ছে। যেটা শুনে তারা বলে যে কী হয়েছে। বলছে থাইল্যান্ডের নিউজে দেখেছিলিস যে ফার্মাটিক্যালস কোম্পানিগুলোতে, আরে ওই নিউজটা তো গোটা চারিদিকে ছড়িয়ে আছে। তো তার ফ্রেন্ডরা কথা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, আমিও শুনেছি। অফকোর্স তোরাও শুনেছিস তাই না, যা যা হচ্ছে। আচ্ছা সুল্যাং, তুই বল, তুই তো অনেক দিন থাইল্যান্ডে ছিলিস তাই না, তো তুই ওখানে কী হয়েছে তুই শুনেছিস। যেটা শুনে সুল্যাং বলে যে তোরা কী বলছিসটা কি, এইসব আমি কিছুই শুনিনি, আর তাছাড়া তোরা এই ব্যাপারে কথা বলিস না ঠিক আছে, আমি জাস্ট অন্য ব্যাপারে কথা বলতে চাই। তার ফ্রেন্ডরা বলছে তুই সাবজেক্ট কেন চেঞ্জ করছিস, তুই এতদিন ওখানে স্টাডি করার প্রিটেন্ড করছিলিস, বাট আমার তো মনে হয় তোর ওখানে অন্য কিছু মোটিভ ছিল তাই না, তুই ওখানে কী করছিলি সেটা কি বল আমার দিকে। তো সে বলছে কিছুই না, তুই চুপ কর। তারপরে সেখানে দেখানো হয় যে যেখানে সুল্যাং তার ডিগ্রি কমপ্লিট করে নেয়, আর সে ফাইনালি ভাবতে থাকে যে আমি সত্যিই ভেবেছিলাম যে আমি আকাশে উড়বো, কিন্তু আমি কখনো ভাবিনি যে আকাশে উড়ার কীটিও কখনো কখনো নিচে নামে। বাট আমি সত্যিই সাউফ্যান তোমাকে দেখতে চাই, আমি দেখতে চাই যে তুমি কতটা উড়ছো, এখন কোথায় আছো। তারপরে সিন চেঞ্জ, আমাদের দেখানো হয় সুল্যাংকে, সে একটা হসপিটালে আসে, সেখানে একজন মহিলার সঙ্গে দেখা করে, যেটা আমাদের ফার্স্ট এপিসোডে যে সুসাইড করতে চেয়েছিল। তারপরে সে বলে যে আমি এক্সপেক্ট করিনি যে তুমি সত্যিই আসবে, এসে বসো। সুল্যাং সেখানে এসে বসে, সেই মহিলাটি বলে যে তুমি জানো আমি তোমাকে কেন ডেকেছি, আমি তোমাকে বলতে চাই যে আমার ক্যান্সার হয়ে গেছে। যেটা শুনে সুল্যাং বলে যে সত্যি। তো সেই মহিলাটি বলে যে হ্যাঁ, আর আমি বেশি দিন বাঁচবো না। সুল্যাং জিজ্ঞাসা করে যে ডক্টর কী বললো। যেটা শুনে সেই মহিলা বললো যে উনি বলে যে আমার পরিবারের সবারই এই ক্যান্সার ছিল, সেই জন্য সেইটা সবার মধ্যেই রয়ে গেছে। আর আমার ছেলের ব্রেনেও যেহেতু ক্যান্সার হয়েছিল তুমি তো জানো, আর এখন আমার লিভারে ক্যান্সার হয়েছে, মানে আমাদের গোটা ফ্যামিলির মধ্যেই এটা হয়েছে। তো এটা শুনে সুল্যাং বলেছে কিন্তু আপনার ছেলে তো রিকভার হয়ে গেছে তাই না। যেটা শুনে সেই মহিলাটা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সেদিনকে তুমি আর প্রেসিডেন্ট ফান যদি না থাকতেন তাহলে হয়তো আমার ছেলেকে বাঁচাতে পারতাম না। থ্যাংক ইউ, তোমরা দুজনেই আমার ছেলেকে নতুন একটা জীবন দিয়েছো, তোমরা আমার টিয়ান টিয়ানকে বাঁচিয়েছো। ও হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, আমার ছেলের নাম হচ্ছে টিয়ান টিয়ান। আমি যেন ওকে ঘর নিয়ে গিয়েছিলাম যখন ওর সার্জারির পরে, আমি সবসময় তোমাদের দুজনের ব্যাপারেই বলতাম যে তোমরা দুজন কতটা হেল্প করেছো ওকে, কতবার কেমো দেওয়ার পরে ডক্টর বললো যে তারপরে ও ঠিক হয়েছে, এখনও পুরোপুরি ঠিক আছে কমপ্লিটলি। যেটা শুনে সুল্যাং বলে যে আপনি চিন্তা করবেন না, আপনিও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, আর তাছাড়াও টিয়ান টিয়ান যেরকমভাবে ভালো হয়ে গেছে আপনিও ভালো হয়ে যাবেন। তো এটা শুনে সেই মহিলাটি বলে যে না, আমার জীবন এখানেই শেষ, তুমি জানো আমারটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছে, ডক্টর আমাকে বললো সত্যি কথা বলতে আমি আর বেশি দিন বাঁচবো না। যেটা শুনে সুল্যাং বলে যে সত্যি। তো সেই মহিলাটা বলে যে আমি মরাকে ভয় পাচ্ছি না, বাট তুমি জানো আমি আমার লাইফে কখনো নিজের জীবনকে জীবন হিসাবে ভাবিনি, যাই হোক না কেন আমার টিয়ান টিয়ানকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, কারণ ও এখনও প্রচণ্ড ছোটো, মানে ও এখনও এইসবে বাচ্চা, আমি যদি চলে যাই তো ওর কে দেখভাল করবে, ওর সঙ্গে কী হবে। আমার জাস্ট এইটাই মাথায় চলছে যে এই দুনিয়ার মধ্যে মানে আমি ওকে কী করে একা ছেড়ে চলে যাব। আমার ফ্যামিলির মধ্যে জাস্ট ও আর আমি একা ছিলাম, এখন যদি আমিও চলে যাই ও এত ইয়ং বয়সে একা একা কী করে বড় হবে। আমি জানি না, আমি জানি যে তোমরা প্রচুরই গুড পারসন সুল্যাং, বাট টিয়ান টিয়ান লাইফটা আমি সত্যিই চাই যে তুমি আমাকে দিয়েছো সেকেন্ডবার, কারণ তুমি না থাকলে আমি ওকে বাঁচাতে পারতাম না, তুমি ওর কাছে সেকেন্ড প্যারেন্টসের মতন। যদি আমি মারাও যাই তো সুল্যাং
টিয়ানকে কি তুমি প্লিজ অরফানেজকে পাঠানোর পরেও ওর সঙ্গে একবার দেখা করতে যেতে পারবে? আমি জানি এটা হয়তো তোমার জন্য প্রচুরই প্রবলেম ক্রিয়েট হবে, বাট প্লিজ তোমার কাছে কখনো কখনো সময় থাকলে তুমি একটু অরফানেজে দেখতে যেও। তুমি জাস্ট দেখো যে ও কোনো ট্রাভেলে না পড়ে, জাস্ট এইভাবে তুমি ওর একটু টেক কেয়ার করে নিও। আমি চাই যে তুমি আর প্রেসিডেন্ট ফানকে আমি এই ব্যাপারটা জিজ্ঞাসা করতে চাই, বাট আমি শুধু তোমাকেই ফোনে পেয়েছি, প্রেসিডেন্ট ফানকে ফোনে পাইনি। সেই জন্য আমি তোমাকে এই কথাগুলো বলছি যে তুমি কি প্লিজ টিয়ানকে একটু ধ্যান রাখবে। ও প্রচুরই ভালো বিহেভ করে। আমি জানি যে ও ছোটোবেলা থেকেই সবার কথা শোনে। ও এমনকি নিজের জীবনের মধ্যেও কত কিছু ক্যারি করছে। তুমি একে জাস্ট কিছু করতে হবে না, তুমি জাস্ট ওকে একবার করে অরফেনেজে যেয়ে ভিজিট করে আসবে, এইটুকুনি হলেই আমার চলবে। আমি অন্তত এইটুকুনি তো শান্তিতে থাকতে পারবো যে কেউ না কেউ তো ওকে দেখতে যাচ্ছে। তুমি জাস্ট দেখো যে ও হেলদি আছে কি না, ও খাবার খাচ্ছে কি না, ও হ্যাপি আছে কি না, ব্যাস এইটুকুনি করলেই হবে। প্লিজ সুল্যাং, আমি জাস্ট চাই যে ও খুশি থাকুক। তুমি কি প্লিজ ওকে একটু খুশি দিতে পারবে? তুমি প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি সুল্যাং। সুল্যাং বলে যে আপনি এরকম করা বন্ধ করুন, আর ও খুশিই থাকবে। এখনকার অরফানেজে সত্যিই সবার ভালোভাবে টেক কেয়ার করে, আপনাকে আমাকে রিকোয়েস্ট করতে হবে না, আপনি চিন্তা করবেন না, আপনি এতটা ইমোশনাল হয়ে পড়বেন না। আর তাছাড়াও এখনকার অরফানেজে প্রচুরই ভালো কন্ডিশন চলে এসেছে, তো সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তারপরে দেখানো যে সেই মহিলাটি বলে যে আমি এখন অনেকটা বেটার ফিল করছি তোমার মুখে এই কথাগুলো শুনে। সুল্যাং বলে যে তোমাকে এত চিন্তা করতে হবে না, আর তাছাড়াও ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। যেটা শুনে সেই মহিলাটি বলে যে না তুমি জানো না ওকে কখন ঠান্ডা লাগে, ও কখন খেতে চায়, এইসব কিছু তো আর অরফানেজের লোকেরা ধ্যান রাখবে না। এই দুনিয়ার মধ্যে কেউ কারো একা হতে পারে না, কেউ কারো খেয়াল রাখে না। আমি যখন ওর কাছ থেকে চলে যাব, ও নিজের কী করে টেক কেয়ার করবে? ওর মতন এত ছোট বাচ্চা কীভাবে নিজেকে ঠিক করে রাখবে? টিয়ান এখনও কত ছোট, আমি তো বুঝতেই পারছি না যে ওর সব কিছু মনেও থাকবে কি না। সেই জন্য আমি বলছি সোল্যাং, ও তাড়াতাড়ি সব কিছু ভুলে যাবে, কিন্তু প্লিজ এই দুনিয়াটা ওকে যাতে ভুলতে দেয় সব কিছু, সেইটার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি। তুমি প্লিজ ওকে যেয়ে একবার করে ভিজিট করে এসো। আমি চাই না যে ও এই দুনিয়ার মধ্যে একা হয়ে যাক, যেখানে ওকে আর কেউ টেক কেয়ার করার থাকবে না। ও সারা জীবন দুঃখী হয়ে থাকবে। ওর পাশে যদি কেউ না থাকে, ও সবসময় কষ্ট পাবে যে ওর লাইফে আর কেউ নেই। আমি ওকে কীভাবে ছেড়ে যাব বলো? আমার প্রচুরই কষ্ট হচ্ছে। আমি জানি আমি মা হয়ে সবসময় সেলফিশই হয়ে তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করছি, বাট আমি সবসময় আমার বাচ্চার ভালোর কথাটা ভাবছি, সেই জন্য। আমার বাচ্চা খুবই ভালো বিহেভ করে, আর সেই জন্য আমি আপনাকে বলছি ও তোমাকে প্রচণ্ড ট্রাভেল ক্রিয়েট করাবে না। তখনই সেখানে টিয়ান ছুটে আসে আর বলে যে মা। তো এটা দেখে তার মা বলে যে তুমি এখানে কী করছো? তো সেই মেয়েটা বলে যে ও তোমাকে দেখার জন্য জাস্ট জেদ করছিল, সেই জন্য আমি ওকে এখানে নিয়ে এসেছি। তো টিয়ানের মা বলে যে ও আচ্ছা। তারপরে সেই মহিলাটি বলে যে এখানে অলমোস্ট নিউ ইয়ার আসতে চলেছে, তো আমাকে আমার হাজবেন্ড আর বাচ্চার কাছে ফিরে যেতে হবে। তো আপনি নতুন কোনো ন্যানি খুঁজে নিন আপনার ছেলের জন্য, ঠিক আছে? তো আমাকে এখান থেকে যেতে হবে। তারপরে সেই মহিলাটি ওখান থেকে চলে যায়, আর বাইরে থেকে শাওফানের ফ্রেন্ড দেখতে থাকে যে সুল্যাং সেখানেই বসে আছে আর টিয়ানকে হাগ করছে। যেটা দেখার পরে সে ওখান থেকে বাইরে আসে, আর তারপরে শাওফানকে ফোন লাগে আর বলে যে তুই যে কাজটা বলেছিলিস আমি সেই কাজটা করে দিয়েছি। বাট তোর কেন মনে হয় যে টিয়ানকে ও অ্যাডাপ্ট করে নেবে, মানে ইউসুল্যাং অ্যাডাপ্ট করবে? তোর কেন মনে হয়েছিল যে ওই জিনিসটাকে অ্যাডাপ্ট করবে? কারণ আমার মনে হয় না যে একটা কিটেন আর একটা পাপিকে অ্যাডাপ্ট করবে। তোর কি মনে হয়? তুই এটা কেন ভাবছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তো ভুলও হতে পারিস, তাই না? যেটা শুনে শাওফান বলে যে না আমি জানি ইউসুল্যাং অ্যাডাপ্ট করবে টিয়ানকে, আর ও যদি না অ্যাডাপ্ট করে তাহলে আমি করে নেবো। যেটা শুনে তো তার ফ্রেন্ড বলে যে কী, তুই অ্যাডাপ্ট করবি? মানে আমি কার মুখ থেকে কী কথা শুনছি? আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে তুই আমার সিরিয়াসলি ফ্রেন্ড হোস তো? মানে তুই কী সব কথা বলছিস? তো এটা শুনে শাওফান বলে যে ওই চাইল্ডটাই আমাদের দুজনের মাঝখানে একটা সূত্র ছিল, আমরা দুজন ওকে বাঁচিয়েছি, আর ও এখন গ্রো হচ্ছে, আমি সেটাই খুশি। কেউ একজন তো ওকে বলতে পারবে যে এই দুনিয়াটা অতটাও খারাপ নয়, এই দুনিয়ার মধ্যে এখনও পর্যন্ত অতটাও খারাপ লোক নেই। আর সুল্যাং যেভাবে ওকে মানুষ করতে চায়, এই দুনিয়াটাকে যেভাবে দেখাতে চায়, ও ওকে সেইভাবে দেখাবে। আমাদের দুজন থেকে ওই বিলং করে। যেটা শুনে তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের তিয়ানঠের মাকে দেখানো হয়, যে বলে যে তুমি কী বললে? সত্যি এটা কি সত্যি? তুমি ঠিকই বলছো তো? সুল্যাং বলে যে হ্যাঁ, আমি আমার সব ডকুমেন্টস এনেছি তোমার কাছে, আর আমি এই ডকুমেন্টসগুলো তোমাকে দিচ্ছি। এটা আমার ডকুমেন্টসের মধ্যে ফাইন্যান্স সব ইনফরমেশান দেওয়া আছে, আর তুমি যা আমার কাছে জানতে চাও আমি সব কিছু বলবো, তুমি জাস্ট এটা দেখে নাও। আর আজকের পর থেকে টিয়ানকে আমি অ্যাডপ্ট করবো।
তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমার ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, তুমি আমাকে যা জানতে চাইবে আমি তাই বলবো। সেই মহিলাটি বলে যে তুমি জানো নেক্সট লাইফে আমি তোমার সার্ভেন্ট হয়ে বাঁচতে চাই। থ্যাংক ইউ, তুমি কতটা হেল্প করেছো তুমি নিজেও জানো না। মানে তো আমি বিশ্বাস করতে পারছি না। সুলাইং বলে যে কোনো ব্যাপার না। আর তাছাড়াও সত্যি কথা বলতে আমার কাছেও কোনো রিজন আছে ওকে অ্যাডাপ্ট করার পিছনে, কারণ আমিও অরফানেজেই বড় হয়েছি। তো সেই জন্য আমি জানি যে এই লোনলি লাইফটা কতটা খারাপ লাগে। তো সেই জন্য আমি টিয়ানকে অ্যাডপ্ট করছি, তাতে আমার একটা কোম্পানিও পেয়ে যাবো আমি। আর তাছাড়াও সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে ও এভাবে আলাদা তো থাকবে না। তো তুমি ভালোভাবে ভেবে আমাকে জানিও। তো সে খুশি হয়ে যায়। তারপরে সিনে দেখা যায় যে সে বাইরে থাকে। আর সে মনে করতে থাকে যে সে যে বলেছিল টিয়ান মাকে যে আমি একজন গে হই, আর আমার সেক্সুয়ালি নিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয় টিয়ানকে আমার সঙ্গে থাকতে দিতে, তো তুমি আমাকে বলতে পারো। কারণ আমি চাই না টিয়ান লাইফে কোনো মানে নেগেটিভ প্রভাব পড়ুক, সেই জন্য তুমি আমাকে রিজেক্ট করতে পারো। কিন্তু তার মা বলেছিল এটা কোনো ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি ওকে কীভাবে টেক কেয়ার করো আর ওকে কতটা ভালো শিক্ষা দাও। আর এটা শুনে তখনই সুরেং ভাবে যে আজকে নিউ ইয়ার, তো আমার তো ডাম্পলিংস খাওয়াই উচিত। তারপরে সে একটা শপের মধ্যে আছে আর সেখানে সে বাইটিয়াংকে দেখতে পায়। বাইটিয়াংকে দেখে সে শকড হয়ে যায় আর বলে যে বাইটিয়াং, বাইটিয়াং বলে সুল্যাং। তারপরে সে ডাম্পলিংস বানিয়ে দেয় আর বলে যে এটা গরম আছে তো তুমি খেয়ে নাও। তারপরে বাইটিয়াংকে সে জিজ্ঞাসা করে যে থ্যাংক ইউ। তারপরে বাইটিয়াং ওখানে বসে, সুল্যাং তাকে বলে যে তো তোমার ব্যাপারে বলো কী চলছে, এটা কি তোমার ব্যাপারে? আমি তোমাকে কল করেছিলাম আগে কিন্তু তুমি আমার কোনো ফোনে রিসিভই করোনি। আমি জাস্ট সেখানে খেতে এসেছি, তোমার সঙ্গে বেশি কিছু মানে কথা বলতে এসেছি। বাট আমি তোমাকে একবার জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে কী ব্যাপার, কী হয়েছে? যেটা শুনে একটা ছেলে বলে যে বস বিল। তো সেম টিয়ান বলে যে আমি পরে বিল নিয়ে নেবো। যেটা শুনে সে বলে যে সরি আমি তোমাকে আগে বলতে ভুলে গিয়েছিলাম। সুল্যাং বলে যে মানে? বাইতিয়াং বলে যে আমি তোমাকে আগে বলিনি, বাট আমি তোমাকে সেদিনকে কন্ট্যাক্ট ছেড়েই চলে এসেছিলাম সব কিছু পিছনে ফেলে রেখে। কারণ আমি আমার লাইফটাকে ক্লিন করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি জানি হয়তো আমি তোমাকে অনেকটা চিন্তার মধ্যে রেখেছিলাম, বাট আমি কী করবো, আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম বাট আমি বলতে পারিনি। যেটা শুনে সুল্যাং বলে যে আমি তোমাকে বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি তোমার জায়গায় যদি আমিও হতাম না হয়তো আমিও এটাই করতাম। তো তুমি চিন্তা করো না। আর তাছাড়াও আমি তোমাকে যথেষ্ট বুঝি। যেটা শুনে বাইতিং বলে যে তুমি জানো না আমার সঙ্গে কী হয়েছিল? তো সুলেং বলে যে আমি যদি না তোমাকে বদার করি তো তুমি কি আমাকে বলবে যে তোমার সঙ্গে কী হয়েছিল? তুমি তোমার লাইফটাকে রিসেট করছো? যেটা শুনে বাইতিং বলে যে আসলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই সুল্যাং। আর প্লিজ তুমি আমার হয়ে প্রেসিডেন্ট ফানকেও থ্যাঙ্কস বলে দিও। যেটা শুনে সুল্যাং বলে যে থ্যাঙ্কস কাকে বলবো? তো বাইতিং বলছে প্রেসিডেন্ট ফান, উনি আমাকে হেল্প করেছিলেন। তারপরে সুলেঙের হাত লেগে যায়। বাইতিয়াং বলেছে কী ব্যাপার তোমার হাত ঠিক আছে তো? তো সুলেং বলে যে হ্যাঁ হ্যাঁ আমার হাত ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুমি আমাকে বলো কী হয়েছিল? বাইতিয়াং বলে যে ১ বছর আগে আমি বলছি, যখন হাফ বছর হয়েছিল তখনের ঘটনাটা আমি তোমাকে শোনাচ্ছি আমার সাথে যা হয়েছিল। আসলে আমার ডার্টি কাজের জন্য আমার উপর একজন বস জোর করছিল যাতে আমি আবার সেই খারাপ কাজগুলো করি। আর উনি আমার বাবা, ভাই সবাইকে নিয়ে এসে আমাকে ব্ল্যাকমেল করেছিল। যেভাবে উনি আমাকে ফোর্স করছিল যাতে আমি ওই কাজগুলো করি, আমাকে ড্রাগস দিতে দেওয়ার চেষ্টা করেছিল। তো এটা শুনে সুলাইম বলে যে তোমার সঙ্গে এইসব কিছু হয়েছিল? তো বাইতিং বলে যে হ্যাঁ আমি তোমাকে ট্রাই করেছিলাম বাট তোমাকে আমি ফোনে পাইনি, সেই জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি সাউফেনকে কন্ট্যাক্ট করেছিলাম। উনি একজন পার্সন যা ওনাদেরকে থামাতে পারে। আমি ওনাকে কল করেছিলাম কারণ যখন উনি আমাকে থ্রেট দিতে এসেছিলেন ওনার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে রয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি প্রেসিডেন্ট ফানকে কন্ট্যাক্ট করেছিলাম যাতে উনি আমাকে হেল্প করতে পারে। আর আমি ওনাকে বললাম যে প্লিজ আমার হেল্প করুন, এভাবে আমি প্রবলেমে হয়ে গেছি। উনি কাজের মধ্যে বিজি ছিলেন। আমাকে বললেন যে তুমি নাকি কোনো প্রজেক্ট নিয়ে বিজি আছো সেই জন্য তুমি আসতে পারবে না। আর উনি বললেন যে আমার হয়ে উনি এই সব কিছু ট্রাভেলকে হ্যান্ডেল করে নেবে। তো সেই জন্য উনি আমার কাছে আসেন আর সব কিছুকে টেক কেয়ার করেন। প্রেসিডেন্ট ফান্ড আমার জন্য অ্যারেঞ্জ করেছিল একটা জায়গা যেখানে আমি আউটসাইডে এসে লুকিয়ে থাকতে পারি কিছু দিনের জন্য। তারপরে উনি আমার সব প্রবলেমকেও ক্লিয়ার করে দিয়েছিলেন। উনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি লুকাতেও পারতাম না, আমি হয়তো কোনো কাজই করতে পারতাম না। এই কিছু দিনে যখন আমি লুকিয়েছিলাম তখন আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি উনি প্রচুরই ভালো একজন পার্সন। আমি ওনাকে বেকার খারাপ ভাবতাম। মানে উনি আমার সেভিং বাঁচিয়ে আমাকে এই ডাম্পলিং শপটাও খুলে দিয়েছে যাতে আমি আমার লাইফটাকে নতুনভাবে চালু করতে পারি। সুলেং বলে যে সাউফ্যান ওকে হেল্প করেছে এতটা, আর আমি এটা জানিও না। তো বাইতিয়ান বলে যে উনি আমার ভাইয়ের ব্যাপারটাও ঠিক করেছে। আমার ভাই এত
আমার ভাই মানে এত মানে কী বলবো পয়সা উড়াতো। উনি একজনকে সেট করেছে যাতে আমার ভাইয়ের সব মানি মানে যে যা ধার শোধ ছিল সব কিছুকে দিয়ে, সব ইন্টারেস্ট লোন দিয়ে আমাকে ভাইকে সেই জায়গা থেকে বের করতে সাহায্য করেছে। আর আমার ভাই এখন খুবই ভালো কন্ডিশনে আছে জাস্ট বিকজ ওনার জন্য। তুমি জানো না উনি আমাকে কতটা ভালোভাবে হেল্প করেছে। সুলেং বাইরে এসে আর ভাবতে থাকে যে সত্যি মানে বাইতেংয়ের কথাগুলো যে সত্যি ও এইভাবে ওকে হেল্প করেছে। আমি জানিও না মানে একটা পার্সন কীভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে কিছুদিন পর দেখানো হয় যে সুলেং তিয়ানকে আনতে আসে আর বলে যে আঙ্কেল তোমাকে ঘর নিয়ে যাবে, মা কিছুদিন দূরে থাকবে, তো তুমি আমার সঙ্গে থাকবে তো? তো তিয়ান বলে যে হ্যাঁ ঠিক আছে। তো সে বলে যে তোমার মা স্টার পিক করতে গেছে তোমার জন্য তিয়ান। তো তোমার মা যখন স্টার পিক করে চলে আসবে তো তুমি তারপরে তোমার মায়ের সঙ্গে যেতে পারবে। তো ততদিন পর্যন্ত তোমাকে আমার কাছে থাকতে হবে। তো আজকের পর থেকে তুমি আমার সঙ্গে থাকবে তো আঙ্কেলের সঙ্গে, আঙ্কেল তোমার খুব ভালোভাবে টেক কেয়ার করবে। তো তিয়ান ওকে বলে। তারপরে সুলেং আর তিয়ান একসঙ্গে থাকতে চালু করে, যেখানে সুলেং টিয়ানকে খুব ভালোভাবে খেয়াল রাখে, তার জন্য ডাম্পলিংস বানিয়ে দেয়, তাকে ডাম্পলিংস বানাতে শেখায় এমনকি। তো টিয়ান বলতে থাকে যে ওয়াও আঙ্কেল তুমি কতটা অ্যামেজিং। তো সুলেং বলে যে সত্যি, বাট তুমি তোমার মেসি ফেসের দিকে দেখো। তারপরে দেখানো হয় যে সে টিয়ানকে ঘুম পাড়ায়, যেখানে সে স্টোরি শুনিয়ে তাকে ঘুম পাড়াচ্ছিল আর বলছিল বাস টিয়ান স্টোরি শেষ। বাট টিয়ান বলে যে না 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 আমি এখন ঘুমাবো না। যেরকম বাচ্চারা জেদ করতে থাকে না, কত কিউট লাগে না, সেরকম সে বলছে আর একটা স্টোরি। তো সুলেং বলে যে আচ্ছা ঠিক আছে জাস্ট লাস্ট ওয়ান ওকে, বলে সে তাকে স্টোরি শোনাতে থাকে। তারপরে সেটা দেখানো হয় যে তারা দুজন একসঙ্গে ঘুরতে বেরোয়, যেখানে টিয়ান একটা পেন্টিং দেখতে পায় তো থেমে যায়। তো সুলেং জিজ্ঞাসা করে যে কী হয়েছে? তো টিয়ান বলে যে আঙ্কেল এই পেন্টিংটায় কী লেখা আছে? তো এটা শুনে সুলেং বলে যে এই পেন্টিংটার মধ্যে কী লেখা আছে যে ফ্লাই সাইড বাই সাইড। যেটা শুনে টিয়ান বলে যে এর মানে কি আঙ্কেল? যেটা শুনে সুলেং বলে যে এর মানে হচ্ছে দুজনে একসঙ্গে মানে যারা একে অপরকে ভালোবাসে তারা একসঙ্গে উঠতে পারবে, যে পার্সনকে তুমি লাইক করো। যেটা শুনে টিয়ান বলে যে যেমন তুমি আর আমি আঙ্কেল। যেটা শুনে সুলেং বলে যে না এরকম কাইন্ড অফ লাইক নয়। তুমি ভাবো যেমন তোমার কিন্ডারগার্টেনে জেনি আছে না, সেই জেনি আর তোমার রিলেশনশিপ যেরকম। যেটা শুনে সে সুলেংকে জিজ্ঞাসা করে যে আঙ্কেল তাহলে তোমার সেই সাইটের একজন কোথায় যার সঙ্গে তুমি আকাশে উঠতে পারবে? যেটা শুনে সে বলে যে তুমি চলো খেলতে, এইসব কথা বাদ দাও। তারপরে সুলেংকে দেখানো যে মেডিসিন কিনতে একটা শপে আসে, যেখানে আসার পরে সে বলে যে এক পেটে ব্যথার মেডিসিন চাই। তো শপ ওনার বলে যে তুমি যাও ওখানে যে চেক করে নাও আর মেডিসিন নিয়ে নাও, যেমন কনভিনিয়েন্স স্টোর হয় না সেরকম। তো সুলেং সেখানে যেয়ে মেডিসিন নিতে থাকে, তখনই সেখানে আমাদের শাওফেনের এন্ট্রি হয়, যে আসে আর সেই মেডিসিনের মেয়েটার সঙ্গে কথা বলে আর বলে যে আমি নতুন কোনো রিসার্চের কাছ থেকে মেটেরিয়াল এনেছি, তুমি দেখো এই জিনিসগুলো এখন এখানে চলবে কি না। আর এটা শুনে সেই মেয়েটা তাকে থ্যাঙ্কস বলে আর বলে যে ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করবো। তোমার কি জন্ডিসটা পেয়েছে? যে শাওফেন বলে যে না না কোনো ব্যাপার না। সুলেং যখন শাওফেনের গলা শুনে বুঝতে পারে যে এটা শাওফেন, কিন্তু সে ওখানে লুকিয়ে যায়, সে শাওফেনের সামনে আসতে চায়নি। আর সেই মেয়েটা শাওফেনকে বলে যে কী ব্যাপার তুমি তাড়াহুড়োতে নেই? তো শাওফেন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তো শাওফেন ওখান থেকে চলে যায়। তা যাওয়ার পরে সুলেং বেরিয়ে আসে আর সে বিল পেমেন্ট করে। বিল পেমেন্ট করার পরে সে মানে ঘাবড়িয়ে যায়, সে কার্ড দিবে না ক্যাশ দেবে সে বুঝতেই পারছিল না। সে ভুলেই যাচ্ছিলো, সে ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছিলো। তো সেই মেয়েটাকে সে সরি বলে আর তারপরে সে সেখান থেকে যেতেই যায়। সে অলমোস্ট বাইরে বেরাতে যায়, তখনই শাওফেন বলে যে ও আমি তো আমার হেলমেট নিতেই ভুলে গেছি। সেও ভিতরে আসে আর তাদের ফাইনালি একে অপরের সামনাসামনি দেখা হয়ে যায় 3 বছরের পর। যেটা দেখার পরে তাদের সেই ফার্স্ট দেখাটা তাদের মনে পড়ে যায়। তো সেই মেয়েটা বলে যে কী ব্যাপার তুমি কী ভুলে গেছো নিতে? কিন্তু শাওফেন তার দিকে ধ্যানই দেয় না আর সুলেংয়ের দিকে তাকিয়ে থাকে। সুলেং তাকে এক্সকিউজ মি বলে ওখান থেকে বেরিয়ে যেতে চায়, বাট শাওফেন তার হাত ধরে নেয়। সুলেং বলে যে কী ব্যাপার, কী হয়েছে? তো শাওফেন তাকে বলে যে তুমি এখান থেকে মেডিসিন কিনছো, কী হয়েছে? তোমার কি কিছু প্রবলেম হয়েছে? তুমি ক্যাংরা ফার্মা থেকে নিতে পারো, ওখানে ভালো মেডিসিন পাওয়া যায়, আমি ওইখানে মেডিসিনে সেল করি। তো এটা শুনে সুলেং বলে যে ওই মেডিসিনটা প্রচুরই এক্সপেন্সিভ, আমার কাছে অত ক্ষমতা নেই অত এক্সপেন্সিভ মেডিসিন অর্ডার করা। আর এখন তো আমি আরোই অর্ডার করবো না, কারণ যেহেতু ওটাতে তুমি ডেলিভারি করো, আমি চাই না যে তোমাকে আমি চুজ করি ডেলিভারি বয় হিসাবে। আর ফিউচারে আমি এটাও চুজ করবো না যাতে তোমার সঙ্গে আর দেখা হোক। যেটা শুনে শাওফেন তাকে ছেড়ে দেয়, সুলেং ওখান থেকে চলে যায়। তারপরে সুলেংকে দেখানো হয় যে টিয়ানকে নিয়ে রাস্তায় যায়, তখন সে বলে যে আঙ্কেল রোডের দিকে দেখো ওখানে কে যেন মানে শুকনো করে দিয়েছে, রাস্তায় কিছু ইট বিছিয়ে দিয়েছে। যেটা শুনে কিছু পাড়ার লোকেরাও বলতে থাকে যে কে করেছে, একটা ইয়ং ছেলে এসে করছিল, সেদিনকে বৃষ্টি হচ্ছিল বলে যাতে রাত্রিবেলা কেউ না পড়ে যায় সেই জন্য ও এরকম এটাকে বিছিয়ে দিয়ে গেছে যাতে বুড়ো মানুষরা না পড়ে যায়। সেই মহিলাটা বলে যে না না আমার তো মনে হয়
ও নিজের গার্লফ্রেন্ডের জন্য এই কাজটা করছিল। আমি ওকে জিজ্ঞাসাও করলাম যে তুমি কি এখানে থাকবে, সেই জন্য কি এখানে এইসব কাজ করছো? বাট সেই ছেলেটা বললো যে না। তো এইসব কথা যখন সুল্যাং শুনতে থাকে, তো সে রিয়ালাইজ করে যে সেটা আর কেউ নয়, সাউফানই হয়, যে তার জন্য এইসব কিছু করেছিল। তো সেই বুড়ো মহিলা লোকটা বলতে থাকে যে আমার তো মনে হয় যেন ও কারোর জন্য রেড কার্পেট বিছিয়ে দিয়েছে যাতে সে এখান দিয়ে যেতে পারে। আমার মনে হয় ওর গার্লফ্রেন্ড হয়তো 6th ফ্লোরে থাকে। ও হয়তো খুবই সুন্দর, যার জন্য তার বয়ফ্রেন্ড এত কিছু করছে। মানে সিরিয়াসলি কেউ বৃষ্টি যাতে হয় আর তার গার্লফ্রেন্ড যাতে না পড়ে যায়, এইসবও করে। আর এইসব কথা যখন সুল্যাং শুনে, সে রিয়ালাইজ করে নিয়েছিল যে এটা সাফওয়ান। তো টিয়ান টিয়ান ওখান থেকে যেতে যায়। বাট সুল্যাং তাকে বলে যে তোমাকে এসব করতে হবে না, তুমি কিন্ডারগার্টেনের জন্য লেট হয়ে যাবে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো এটা শুনে টিয়ান টিয়ান বলে যে আঙ্কেল, আমারও ক্লাসমেটরা আমার জন্য ওয়েট করবে তাই না? তো আঙ্কেল বলে যে হ্যাঁ, তুমি ক্লাসে ভালোভাবে বিহেভ করো, ঠিক আছে? তো এটা শুনে টিয়ান টিয়ান বলে যে ঠিক আছে, আমাকেও ক্লাসমেট পাবো, বা ও কত কিউট, সেরকম বলতে থাকে আর কি। তারপরে সিনে দেখানো হয় যে সুল্যাং তার ফ্রেন্ডের সঙ্গে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে আসার পরে তার ফ্রেন্ডরা বলতে থাকে যে এখানে তো ওয়েস্টার্ন ফুডও পাওয়া যায় তাই না? আমি সত্যি অ্যাব্রড থেকে আসার পর থেকে অনেক দিন ওয়েস্টার্ন ফুড খাওয়া ছেড়ে দিয়েছিলাম, তো আজকে আমি ফাইনালি চান্স পেয়ে গেছি। তো তোরা বল, তোরা কী খেতে চাস? তো মানে এরকম করে তারা কথা বলতে থাকে। তারপরে তারা সুল্যাংকে জিজ্ঞাসা করে যে তুমি বলো। সুল্যাংয়ের আগে তার একটা ফ্রেন্ড থাকে, সে বলে যে আচ্ছা, তোর সঙ্গে আমার আগে রিলেশনশিপ ছিল, তুই এমন বিহেভ করেছিস যেন মানে তোকে আমি কোথাও নিয়েই যাইনি। তো সে মেয়েটা বলে যে তো তোর সঙ্গে আমার রিলেশনশিপ ছিল, বাট এখন তো আমি আর তোর সঙ্গে ডেট করছি না, তো তুই সেসব কথা কেন তুলছিস? হ্যাঁ, আর তাছাড়া তুই জানিস আমি অন্য কাউকে যদি ভালোবাসি না, তোর মতন আমি ডিসঅ্যাপয়েন্ট হব না। 7 বছর আমি অ্যাব্রোডে ছিলাম, আর তুই এখন আমাকে এইসব কথা বলছিস? তুই শুধু জাস্ট মেয়ের দিকে বুলিই করতে পারিস। এটা শুনে সে সুল্যাংয়ের কাছে চলে যায়। সুল্যাং বলে যে আচ্ছা ঠিক আছে, তোরা দুজন তর্ক করা বন্ধ কর। এখানে ফ্রেঞ্চ রেস্টুরেন্টও খুলছে আর এখানে ওয়েস্টার্ন ফুডও পাওয়া যায়, তো তুই যদি যেতে চাস তো চল, আমি তোর দিকে একটা ভালো একটা ফেমাস এক্সপেন্সিভ জায়গায় নিয়ে যাচ্ছি। তো তোর যা ইচ্ছে আজকে তুই সেইভাবে খেতে পারবি। তো এটা শুনে মেয়েটা বলে যে ঠিক আছে, আমি ওই দিকের ওয়েস্টার্ন ফুডই খেতে চাই। তো সুল্যাং বলে যে ঠিক আছে চল, এমনিতে ওটা সাউথ ইস্ট এশিয়ান রেস্টুরেন্ট লেখা আছে, তো দেখা যাক ওখানে কীরকম ফুড পাওয়া যায়। এটা শুনে তার সব ফ্রেন্ডরা ওকে বলে দেয়, আর তারপরে তারা বলে যে চল ভিতরে যেয়ে যা দেখা যাক। তো তারা ভিতরে চলে যায় আর সেখানে বসে থাকে। তারপরে সেখানে একটা কাপলস একে অপরকে দেখে সুল্যাংয়ের সাউফানের কথা মনে পড়ে যায়। আর যেটাতে তার ফ্রেন্ডরা বলে যে সুল্যাং, তোমার কী হলো, তুমি কোন চিন্তার মধ্যে আছো? সুল্যাং বলে যে কিছু না। তো তোমরা মেনু ডিসাইড করে নিয়েছো? তো এটা শুনে তারা ওয়েটারকে ডাকে আর বলে যে তো দেখা যাক ওয়েটারকে ডেকে যে কী এখানে খাওয়া যায়। তো ওয়েটার আসে আর তারা এখানে সেই মেয়েটা বলে যে তুমি কি কোনো রেকমেন্ডেশন দিতে পারো এখানে কী স্পেশাল আছে? আর সে বলতে থাকে যে এখানে ইয়েলো ক্যারি মানে এইসব কিছু বলতে থাকে। তো সাউফানকে দেখে সুল্যাং পুরো শকড হয়ে যায়, কারণ ওয়েটার আর কেউ না, সাউফান হয়। তো সেই মেয়েটা নিয়ে তাদের দুজনের একে অপরের দিকে তাকিয়ে থাকা দেখে বলে যে তুমি কি একে চিনো? যেটা শুনে সুল্যাং বলে যে আমি চিনি, ও আমার এক্স হয়। তো এটা শুনে সে বলে যে সিরিয়াসলি ও তোমার এক্স হয়? তো সুল্যাং বলে যে হ্যাঁ। আর এখানে এই কথাটা শুনে সাউফান পুরো শকড হয়ে যায় যে সুল্যাং তাকে এক্স বলে সবার সামনে বললো, মানে পরিচয় করালো। তা আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইজ। তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।